দেখে নেব খেলার সময় শিরোনাম। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন, শিগগিরই কমিশন গঠন করবেন বুলবুল। 3 বছরের জন্য বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল মার্কিন প্রতিষ্ঠান আইএমজি। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। বিসিবির করণীয় কি সেটা বিসিবি কে জানাবে। নেপালের বিপক্ষে হামজা নির্ভরতা ভুলে ভালো ফলাফল চান কাবরেরা। ভিন্নমত তপুর, বললেন লেস্টার তারকার অনুপস্থিতি লাল সবুজদের জন্য হবে ভোগান্তির। এবং অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফের। টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি কমানোর আশ্বাস। শুরু করছি বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের খবর দিয়ে। দ্বিতীয় টি-20তেও দাপটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল লাল সবুজ। প্রথমে ব্যাট করে মাত্র 103 রানে গুটিয়ে যায় ডাচরা। জবাবে 41 বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তামিম হোসেন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ টাইগার ব্যাটারদের নিতে হয়নি কোনো চ্যালেঞ্জ, সহজ জয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসকে টসে জিতে ব্যাটিংয়ে পাঠান লিটন। এ ম্যাচেও শুরুতেই ডাচ ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন টাইগার বোলাররা। দলীয় 14 রানি নাসুমের শিকার ম্যাক্স ওডাউট বাহাতি স্পিনার পরের বলেই প্যাভিলিয়নে ফেরান তেজা নিদামানুরিকে। বিক্রমজিৎ অবশ্য সেখান থেকে চেষ্টা করেছেন মোমেন্টাম নিজেদের পক্ষে নিতে, যদিও তাতে লাভ হয়নি। 24 রানই যোগ করতে পারেন নিজের নামের পাশে, আউট হন তাসকিনের বলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস এদিনও ব্যর্থ, করেছেন মাত্র 9 রান। ক্যাচ দিয়ে ফিরে যান মুস্তাফিজের বলে। ডাচদের এর পরের গল্পটা কেবল হতাশার। যদিও আরিয়ান দত্ত চেষ্টা করেন লড়াকু স্কোর করতে, তবে তাতে লাভ হয়নি খুব একটা। তাকে সঙ্গে দিতে পারেননি কেউ। 24 বলে 30 করেই থামতে হয় তাকে। দলের সংগ্রহ 103। জুলিয়ানুরের কাছ থেকে পাওয়ার হিটিং এর দীক্ষা টাইগার ব্যাটারদের সামনে এই টার্গেট খুব একটা কঠিন না। ইমন তামিম শুরুটাও করেছেন সেভাবে। এই দুই ব্যাটার 33 বলে গড়েন 40 রানের পার্টনারশিপ। তবে এদিনও ইনিংস লম্বা হয়নি ইমনের। 21 বলে 23 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তামিম অবশ্য খেলেছেন দেখে শুনে। প্রথম ম্যাচের আক্ষেপ ঘুচিয়েছেন এ ম্যাচে। লিটনকে নিয়ে পাড়ি দেন বাকিটা পথ। 2-6 ও 3-4-এ টি-20 ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নেন তামিম। শেষ পর্যন্ত তার ব্যাটে রান 54, লিটন করেন 18। 41 বল হাতে রেখে জয় পায় টাইগাররা। বলের হিসাবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়। 21 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম আহমেদ। মঞ্চটা এশিয়া কাপের প্রস্তুতির। এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ড সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচও পেয়েছে বড় জয়। তবে প্রশ্ন এক জায়গায়, এই জয় কি এশিয়া কাপে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিততে হোম অ্যাডভান্টেজ নিতে হলো বাংলাদেশকে। বিষয়টি স্বীকার করলেও এশিয়া কাপের আগে ব্যাটারদের ম্যাচ প্রস্তুতি কম হওয়া নিয়ে আবার মুখে কুলু পাটলেন তানজিদ তামিম। এমন ম্যাচে যখন ব্যাটিং করে নিজেদের শক্তিমত্তা যাচাই করা যেত পুরো দমে, সেখানে টস জিতে ফিল্ডিং নেওয়ার বিষয়টি ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিলেন এই বাঁহাতি ক্রিকেটার। তবে অনুশীলন ক্যাম্পে দারুণ প্রস্তুতি হয়ে গেছে বলে মনে করেন তানজিদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতবে বাংলাদেশ, এটা খুবই স্বাভাবিক বিষয়। এ নিয়ে অতি উচ্ছ্বাস বা আনন্দিত হওয়ার মতো কিছু অন্তত বর্তমান বাস্তবতায় নেই। তবে এই কথাটা সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকরা বুঝলেও বোঝে না শুধু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাদের কাছে আন্তর্জাতিক সিরিজ মানেই আগে নিশ্চিত করতে হবে জয়। কোন প্রেক্ষাপটে এই সিরিজ আয়োজন বা কেন এই ম্যাচ, তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই লিটন সিমন্সদের। তাই তো নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জয়ের আনন্দে ভাসতে ভাসতে ক্রিকেটাররা বলতে পারেন সব দলই নাকি হোম অ্যাডভান্টেজ নেয় প্রতিপক্ষের সঙ্গে। হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আর প্রথমে উইকেট যেরকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা, তো
আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচেও তাই একই পথে হেঁটেছেন কোচ ক্যাপ্টেন। অথচ নেদারল্যান্ডসের বিপক্ষে এই গরমে শুরুতে ব্যাট করাটা হতে পারত এশিয়া কাপে আবুধাবির উৎকৃষ্ট প্রস্তুতি। প্রচন্ড গরম আর ব্যাটিং প্যারাডাইস মিলিয়ে লাক্কাতুরায় এদিন ছিল টাইগারদের জন্য সোনায় সোহাগা এক কন্ডিশন। কিন্তু সহজ জয়ের নেশায় লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পোস্ট ম্যাচে আসা ক্রিকেটার, তিনি বরং বল ঠেলে দিলেন ক্যাপ্টেনের দিকে। টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন, এটা ক্যাপ্টেন, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই, এখানে সব টিমের সমান টি20তে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসলি আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। টস নিয়ে এত আলোচনার মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে গেলেন তানজিদ তামিম। জুনিয়রের মতে এশিয়া কাপের প্রস্তুতি যথেষ্টই হয়েছে অনুশীলন ক্যাম্পে, তাই ম্যাচে আলাদা করে ব্যাটিং না পেলেও সমস্যা হবে না কারোই। তাহলে এখন প্রশ্ন, অনুশীলনেই যদি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তাহলে এত অর্থ খরচ করে নেদারল্যান্ড সিরিজের প্রয়োজনীয়তা কি? সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম, সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি। সিলেটের উইকেট আমরা জানি সবাই কেমন, অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি। তো আমরা যেভাবে খেলতেছি, আমাদের যে প্ল্যানে আমরা এগোচ্ছি, যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে। তো উইকেট যেমনই হোক না কেন, আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কিনা, কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমরা বলতে পারবো না, এটার উপর আমাদের কোনো হাত নেই। তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো, জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবি নির্বাচন। নীতিমালা অনুযায়ী গঠন করা হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। তারাই ঠিক করবেন ভোটের দিনক্ষণ, জানিয়েছেন বিসিবি সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া সিলেটের বোর্ড সভায় বিপিএল এর দায়িত্ব 3 বছরের জন্য তুলে দেওয়া হয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির হাতে। তবে দল গঠনের পূর্ণ দায়িত্ব থাকবে বিসিবির হাতেই। অন্যদিকে বিপিএল এ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্তদের বিষয়ে 7 তারিখের মধ্যে সিদ্ধান্ত নেবে বোর্ডের গঠিত কমিটি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। ঢাকার বাইরে বুলবুলের বোর্ডের প্রথম সভা, আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা। সশরীরে মিটিংয়ে সভাপতি সহ 4 পরিচালক, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। দীর্ঘদিন ধরেই আলোচনায় বিসিবি নির্বাচন। সিলেটে এদিন বিসিবিরও প্রথম এজেন্ডায় সেটাই। কবে হবে নির্বাচন, আমিনুল ইসলাম বুলবুলের অধীনে কিভাবেই বা হবে ইলেকশন। 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। উনি কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বার্স উনি এটা করবেন এবং উনি কিভাবে করবেন সেটার গাইডলাইন আছে, যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটারও একটা দিক নির্দেশনা আছে। এরপর আলোচনায় গেল বিপিএল এর ফিক্সিং তদন্ত। অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সুপারিশ দিতে গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি, যাদের ডেডলাইন আগামী 7 সেপ্টেম্বর। 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো উঠে এসছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে, রেকমেন্ড করবে এই টিমটা। তারপরে তাতে ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। এটা রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। বিপিএল নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। 3 বছরের জন্য আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পেল আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। তবে দল বাছাইয়ের দায়িত্ব নিজেদের কাছেই রেখেছে বোর্ড। এছাড়া ভেন্যুর সংখ্যাও বাড়বে বলে জানান ফাহিম। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আমরা আইএমজি কে দায়িত্ব দিয়েছি, আইএমজির সাথে আমরা আলাপ করবো, আইএমজি আমাদের একটা পাথওয়ে দেবে, তারপর আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের খুব বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো। তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। শুধু তাই নয়, 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টাফেল। এছাড়া দেশি কোচদের মান উন্নয়নে আনা হবে 2 বিশ্বসেরা ব্যাটিং বিশেষজ্ঞ। এ মাসেই তাদের নিয়ে হবে ব্যাটিং প্রোগ্রাম ও লেভেল 3 কোচিং। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশি ব্যাটারদের হাতে শক্তি কম, মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ
জুলিয়ান উড বড় শটের জন্য মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। একবার আত্মবিশ্বাস পেলেই ধারাবাহিকভাবে লম্বা শট খেলতে পারবেন টাইগার ব্যাটাররা, বিশ্বাস জুলিয়ানের। এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডের সঙ্গে কাজ করবে ক্রিকেট বোর্ড। ব্যাটারদের বিধ্বংসী ইনিংসের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে টি-20 ফরম্যাট। এই সংস্করণে বড় শট খেলায় 200 রানের বেশি রান হচ্ছে অহরহ। তবে এখানেই ব্যতিক্রমী বাংলাদেশি ক্রিকেটাররা। ধারাবাহিকভাবে ব্যাট চালানোর পরিবর্তে অনেকটাই মেরে ক্রিকেট খেলে টাইগাররা। 150 রানের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে অভ্যস্ত হয়ে গেছে তারা। বর্তমান আগ্রাসী ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশে নতুন পাওয়ার হিটিং কোচ যুক্ত করেছে বিসিবি। ব্যাটারদের বড় শটে পারদর্শী করতেই উড়িয়ে আনা হয়েছে এই ইংলিশম্যানকে। লিটন, জাকের, শান্তদের নিয়ে কাজ করে যাচ্ছেন উড, যার প্রতিফলন দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। শারীরিক গঠনে অন্যদের তুলনায় পিছিয়ে থাকায় ব্যাট বলের টাইমিং বাংলাদেশি ব্যাটারদের জরুরি বলে মনে করেন তিনি। এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডকে নিয়ে কাজ করবে ক্রিকেট বোর্ড। ওকে 3 সেপ্টেম্বর পর্যন্ত ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করব। কারণ এই ধরনের একটা কোচই কিন্তু বছর পর রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এসএ টি-20 2026-এর নিলাম তালিকায় সাকিব আল হাসান সহ 14 বাংলাদেশি ক্রিকেটারের নাম। জিমি অ্যান্ডারসন ছাড়াও ড্রাফট তালিকায় বিদেশিদের সংখ্যাটা মোট 241। এছাড়াও প্রোটিয়া ক্রিকেটার আছে 300। 9 সেপ্টেম্বর হবে চূড়ান্ত অকশন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে এখনও কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পায়নি। দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হওয়া সাকিব আল হাসানের জন্য মন্দের ভালো ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন, ঝামেলা নেই ক্রিকেট বোর্ডের এনওসির। কখনো ক্যারিবিয়ান দ্বীপ, কখনো মার্কিন মুলুক। নিজেকে ক্রিকেটে রাখতে সর্বোচ্চ চেষ্টা মিস্টার 75-এর। এবার তার অভিষেক হতে পারে আরেকটা নতুন লিগে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখার সম্ভাবনা তৈরি হলো এসএ টি-20-র মঞ্চে। পরের মৌসুমকে সামনে রেখে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, যেখানে সাকিব সহ নাম আছে 14 বাংলাদেশের। প্রাথমিকভাবে আরও বেশি খেলোয়াড় আগ্রহ দেখালেও কাটছাট করে চূড়ান্ত তালিকায় এই 14 জন। 9 সেপ্টেম্বরের নিলামে এই 14 বাংলাদেশি সহ মোট 241 বিদেশি ক্রিকেটারের নাম উঠবে। তালিকায় চমক জাগানো নাম জিমি অ্যান্ডারসনের। টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তি পেসার যদি সুযোগ পায়, তাহলে টি-20-তে তার প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ 11 বছর পর। 43 বছর বয়সী এই পেসার ছাড়াও আছে 96 ইংলিশ ক্রিকেটারের নাম। নিলামে উঠবে 2 অস্ট্রেলিয়ানও, আছে নেপালের ক্রিকেটার। তবে ফরেন ক্রিকেটারের জন্য স্লট খালি মাত্র 25টি। সবচেয়ে বেশি প্রিটোরিয়া ক্যাপিটালস 5 বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। এছাড়া ওভারসিজ ক্রিকেটারের জন্য কেপটাউনের জায়গা খালি 4টি। অর্থাৎ এই ভিড়ের মাঝে বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এর আগেও নিলামে নাম জমা দিলেও দলে ভেড়ায়নি কেউ। তাই এসএ টি-20-তে বাংলাদেশি হিসেবে এখনও অভিষেকের অপেক্ষা শেষ হয়নি। যদিও একমাত্র আশার আলো সাকিব আল হাসান। গোটা টুর্নামেন্টে তার অ্যাভেলেবিলিটি আর অভিজ্ঞতা দেবে বাড়তি অ্যাডভান্টেজ। আগামী বছরের 1 জানুয়ারি শুরু হবে এই টি-20 টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ জিতলে পুরুষদের চেয়েও বেশি অর্থ পাবে নারীরা। 2025 নারী বিশ্বকাপকে সামনে রেখে আগের আসরের তুলনায় প্রাইজ মানির পরিমাণ 4 গুণ বাড়িয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে 54 কোটি টাকা, রানার্স আপের জন্য বরাদ্দ তার অর্ধেক। কেবলমাত্র অংশগ্রহণ করলেই মিলবে প্রায় 3.5 কোটি। ক্রীড়াঙ্গনে নারী পুরুষ বৈষম্য দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাসখানেকও বাকি নেই নারী বিশ্বকাপের। বাংলাদেশ সহ দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঠিক এমন সময়ে বড় সুখবর জ্যোতি নাহিদাদের জন্য। এবারের বিশ্বকাপে অপেক্ষা করছে বড় অঙ্কের অর্থের ঝনঝনানি। সোমবার আইসিসির দেয়া এক বিবৃতিতে মেয়েদের বিশ্বকাপ প্রাইজ মানি বাড়ানোর ঘোষণা আসে 297% কিংবা 4 গুণ। নারী বিশ্বকাপের সবশেষ আসর 2022-এর তুলনায় প্রাইজ মানি বাড়ানোর পরিমাণ বাংলাদেশি টাকায় অর্থের হিসেবটা সামনে আনলে অঙ্কটা পরিষ্কার হবে আরও। 8 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেই মিলবে 54 কোটি টাকারও বেশি। গত আসরের তুলনায় যা বাড়ল 239%। রানার্স আপ পাবে 27 কোটি টাকা। এছাড়াও সেমিফাইনালিস্ট সহ পঞ্চম, ষষ্ঠ কিংবা তলানিতে থাকা 2 দলের জন্যও থাকছে আলাদা বরাদ্দ। অর্থাৎ বিশ্বকাপে অংশ নিলেই নিগার সুলতানারা পাবেন প্রায় 3.5 কোটি টাকা। নারী বিশ্বকাপের প্রাইজ মানির এই পরিমাণ ছাড়িয়ে গেছে 2023 পুরুষ বিশ্বকাপকে। সেবার সব মিলিয়ে প্রায় 121 কোটি টাকা দিয়েছিল আইসিসি। মেয়েদের ইভেন্টে সর্বমোট পরিমাণ 168 কোটি টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলও পাবে পুরুষদের তুলনায় বেশি। নারী ক্রিকেটের উন্নয়নে গেল কয়েক বছর ধরেই নানান পদক্ষেপ নিচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে প্রাইজ মানিতে এই বৈপ্লবিক পরিবর্তন। নারীদের প্রতি বার্তা দিয়েছেন আইসিসি প্রধানও। এই ঘোষণা নারী ক্রিকেটের পথচলাকে স্বীকৃতি দিবে। প্রাইজ মানি 4 গুণ বাড়ানোর মাধ্যমে লম্বা মেয়াদে নারী ক্রিকেটারদের প্রতি আমাদের কমিটমেন্ট প্রকাশ পেল। আমাদের বার্তা স্পষ্ট, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে পুরুষদের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে নারীদেরকেও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবেও হবে এবারের নারী বিশ্বকাপ। টুর্নামেন্টের পর্দা উঠবে 30 সেপ্টেম্বর। এখনো চূড়ান্ত হয়নি বিশ্বকাপ সূচি। 8 দলের ইভেন্টে থাকবে বাংলাদেশও। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। দলে তার অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা কাটেনি এখনও। হামজার ক্লাব ও তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে হামজার অনুপস্থিতি দলের জন্য ভোগান্তির কারণ হবে বলে মন্তব্য করেন তপু বর্মন। নেপালের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলেও মত তার। অবসান হলো জাতীয় দলের ক্যাম্প নিয়ে চলা লুকোচুরি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়ে এবার প্র্যাকটিস সারল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য সেট লাল সবুজের সব স্ট্র্যাটেজি। কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই কোচ হাভিয়ার কাবরেরার। তাদের নিয়ে সন্তুষ্ট স্প্যানিশ বস। কিন্তু এই 2 ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে কোচের পরিকল্পনাটা কি? দীর্ঘদিন ধরে গুঞ্জন, নেপালের বিপক্ষে 2 ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে। ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাও নাকি দলে যোগ দিতে আছেন মুখিয়ে। তবুও এখনও ধোঁয়াশা হামজার অন্তর্ভুক্তি নিয়ে। দুপক্ষ রাজি হলেও হামজাকে পাওয়া নিয়ে জটিলতা কোথায় তার সদুত্তর মেলেনি টিম ম্যানেজারের কাছ থেকে। হামজাকে নিয়ে কেনই বা এত লুকোচুরি? এই লেস্টার সিটি তারকাকে ছাড়াই পরিকল্পনা করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। জিততে চান হামজাকে ছাড়াই। আমাদের দল প্রস্তুত আছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না। এই দল নিয়ে আমরা মাঠে নামবো। হামজাকে পাওয়ার বিষয়টা ম্যানেজমেন্ট জানে, আমি এই ব্যাপারে বলতে পারছি না। নেপালের বিপক্ষে ম্যাচ দুটো কঠিন হবে, তবে আমার বিশ্বাস এই দল নিয়ে আমরা জিতবো। কিংসের ফুটবলাররা অনুশীলনে ছিল, তাদের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজা বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কিনা। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করব। এদিকে হামজার উপস্থিতি দলকে করে উদ্দীপ্ত। তার কাছ থেকে ভালো খেলার উৎসাহ পান ফুটবলাররা। তাই এই লেস্টার তারকার অনুপস্থিতির শঙ্কা ভাবাচ্ছে তপু বর্মনকে। তবে নেপালের ভিন্ন কন্ডিশন আর মাঠ জটিলতা নিয়ে চিন্তায় আছেন এই কিংস ফুটবলার। নেপালের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মন্তব্য তার। হামজাকে দিয়ে সবকিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি, তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো। উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবে। ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে ফিরতে পারবো দেশে। আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। আগামী 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী। এর আগে ফোর্টিস এফসির বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তাজিন খন্দকার,
সময় সংবাদ, ঢাকা। এদিকে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফের কম্পিটিশনস কমিটির। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিংয়ে দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ব্রডকাস্ট, টিকেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য পার্টনার পেতে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। এবার ঘরের মাঠে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সেসব বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা দূর করতে আগে থেকেই কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্রডকাস্ট, টিকেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে পার্টনারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। যাচাই বাছাই সম্পন্ন করে আগামী সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করার পরিকল্পনা ফেডারেশন কর্তাদের। যারা ইন্টারেস্টেড হসপিটালিটি নিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সিকিউরিটি নিয়ে ওনারা বিট করবে আগে গতবারের মতো। আমরা আবার স্ক্রুটিনি করব। আমাদের যে ব্যর্থতাগুলি গতবার ছিল, সিকিউরিটি হ্যাজার্ড, সিকিউরিটি ম্যান পাওয়ার এনাফ ছিল না, বা ফুড বা বেভারেজ নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলিকে ওভারকাম করার জন্য আমরা একটু আগে কাজ শুরু করছি। আমরা আগামী সোমবারে সব জমা নিব। নেক্সট উইকের স্ক্রুটিনি করে সবাইকে ডেকে সবার সাথে কথা বলে নেক্সট উইকের ভিতরে একটা ডিসিশন দিয়ে দিব। আমাদের ইচ্ছে হলো 23-24 তারিখ সেপ্টেম্বর ভিতরে টিকিটের অফিসিয়াল লঞ্চ করে দেওয়ার জন্য। তবে গেলবারের হট্টগোল আর বিশৃঙ্খলা এড়াতে এবার বাড়তি নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনে আলোচনা চলছে বলে জানান কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিংয়ে দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে কম্পিটিশনস কমিটি। আমরা সেনা মোতায়েন চাই, ওনাদের সাপোর্ট চাই। যদি ওরা স্ট্রাইক ফোর্স হিসেবে থাকে বা ওরা যদি পেরিমিটার ফোর্সেও থাকে, এটা ওনারা বেস্ট জানবে ওনারা কি ক্যাপাসিটিতে আসবে। আমরাও চেষ্টা করতেছি কীভাবে প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়। আমরা কথা বলেছি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, যারা অতীতে করেছিল ওদের সাথে মত বিনিময় করে দেখেছি যে এখানে একটা প্ল্যাটফর্ম করা যায়। যদি ইটের প্ল্যাটফর্ম করা যায়, এখানে বাসটা ওখানে গাড়ানো হবে, উইথ অ্যাক্সেসিবিলিটি যদি আনতে পারি, স্ক্যান সিস্টেমে করতে হবে। আমরা খালি দর্শকদেরকে বলবো, জানাবো একটু আমাদেরকে সময় দিতে। আর আমরা কিন্তু গেট খুলে দিব 4 ঘন্টা আগে। তো দর্শকরা যদি 4 ঘন্টা আগে আসে, ইজিলি সবাই খেলা শুরু হওয়ার আগে কিন্তু প্রবেশ করতে পারবে মাঠে। এদিকে চায়নার একটি দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল। এর আগে জাতীয় স্টেডিয়ামের বাকি থাকা কাজ শেষ করার পরিকল্পনা কম্পিটিশনস কমিটির। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সতর্ক কোচ সাইফুল বারী চিচু ভিয়েতনামের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ দেখে খুঁজে বের করার চেষ্টা করছেন কোচিং স্টাফ। অনুশীলনের দ্বিতীয় দিনে গোলরক্ষকের উপর দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় আত্মবিশ্বাসী ফুটবলাররাও। নারী ফুটবলে জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে তহুরা, সাগরিকারা। এবার ছেলেদের অনূর্ধ্ব 23 দলের সামনে চ্যালেঞ্জ। আফিদাদের দেখানো পথে প্রথমবারের মতো অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। 2026 সালে সৌদি আরবে হবে মূল পর্বের খেলা। তার আগে পাড়ি দিতে হবে বাছাইয়ের কঠিন পথ। 3রা সেপ্টেম্বর অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই অভিযানে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে মোরসালিনরা। এবারের দলে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে আছেন প্রবাসী জায়ান, তানিলরা। দেশে ও বাহরাইন মিলিয়ে প্রায় 1 মাস ক্যাম্প করেছে সাইফুল বারী টিটুর দল। এর মধ্যে বাহরাইনে 2 সপ্তাহের ক্যাম্পের পাশাপাশি 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে যুবারা। যদিও 2 ম্যাচেই হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে ভিয়েতনাম। খেলাও হবে তাদের মাঠে। ম্যাচ সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোতে জোর দিয়েছেন কোচ। ভিয়েতনামের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে তাদের ম্যাচ নিয়ে অ্যানালিসিস করেছেন কোচিং স্টাফ। প্রতিপক্ষ কঠিন হলেও আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা। এদিন বাড়তি গুরুত্ব দেওয়া হয় গোলরক্ষকদের ওপর। আমরা অনেক ভালো সেশন করছি, সো আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি। ভিয়েতনামের এগেনস্টে যে সকল ট্যাকটিক্স নিয়ে কাজ করব, আমরা মাঠে ওগুলো নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ ছেলেরা ট্যাকটিক্যালি অনেক ভালো একটা অবস্থার মধ্যে আছে এবং আমরা আশা করছি আগামী 3 তারিখ ম্যাচে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কন্ডিশন অনেকটাই বাংলাদেশের সঙ্গে মিল থাকায় আত্মবিশ্বাসী পুরো দল। পারভিন আক্তার, সময় সংবাদ। দায়িত্ব নেওয়ার 3 ম্যাচ পরে বরখাস্ত হলেন বায়ার লেভারকুসেন কোচ এরিক টেন হ্যাগ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শাবি আলোনসোর পর গেল মে মাসে লেভারকুসেনের দায়িত্ব দেওয়া হয় ডাচ কোচ টেন হ্যাগকে। ব্ল্যাক অ্যান্ড রেডসদের হয়ে শুরুটা ভালো করতে পারেননি ডাচ কোচ।
ফ্লামিঙ্গো অনূর্ধ্ব 20 দলের কাছে তার দল হেরে যায় 5-1 ব্যবধানে। যদিও এরপর প্রীতি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় বুন্দেসলিগার ক্লাবটি। নতুন মৌসুমের শুরুতে জার্মান কাপে জয় তুলে নেয় লেভারকুজেন। যদিও লিগের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে হফেনহেইমের কাছে হারার পর ওয়েডার ব্রেমেনের বিপক্ষে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি। ম্যাচের পর খেলোয়াড়দের ফিটনেস নিয়েও অভিযোগ করেছিলেন ম্যানেজার, কিন্তু শেষ পর্যন্ত নিজের চাকরি বাঁচাতে পারলেন না তিনি। 3 ম্যাচ পরই বরখাস্ত হতে হলো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড বসকে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সহকারী কোচ। বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ছাঁটাই হওয়া কোচের নজির গড়লেন টেন হ্যাগ। ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংস খেললেন সাকিব আল হাসান। 50 করেও অবশ্য দলকে জেতাতে পারেননি টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরার মিশনে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয়েছিল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আগে ব্যাটিংয়ে নেমে আমির জাঙ্গুর 50-তে ভালো শুরু করেছিল তারা। এরপরই শুরু হয় সাকিবের তাণ্ডব। সেন্ট লুসিয়ার 4 ছক্কার বৃষ্টিতে 20 বলে 50 তুলে নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ডেভিড উইজার 1 ওভারেই নেন 24 রান, 5টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে প্রায় 235 স্ট্রাইক রেটে 26 বলে 61 রান করেন মিস্টার 75। আর তাতে 4 উইকেটে 204 রানের বিশাল সংগ্রহ পায় অ্যান্টিগা। তবে বড় টার্গেট দিয়েও খরচে বোলিংয়ে ম্যাচ হারতে হয়েছে তাদের। 53 বলে 125 রানের ইনিংস খেলে একাই ম্যাচের চিত্র বদলে দেন টিম সেফার্ট। অবশ্য অনেক আগেই কিউই ব্যাটারকে থামাতে পারতেন সাকিব। ক্যাচের সুযোগ হেলায় হারান ফিল্ডাররা। 2 ওভারে 32 রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। 6 উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন, শিগগিরই কমিশন গঠন করবেন বুলবুল। 3 বছরের জন্য বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল মার্কিন প্রতিষ্ঠান আইএমজি। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। বিসিবির করণীয় কি সেটা বিসিবি কে জানাবে। নেপালের বিপক্ষে হামজা নির্ভরতা ভুলে ভালো ফলাফল চান কাবরেরা। ভিন্ন মত তপুর, বললেন লেস্টার তারকার অনুপস্থিতি লাল সবুজদের জন্য হবে ভোগান্তির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গে থাকুন সময়।